হ্যালো ফ্রেন্ডস। তো আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটা লিখেছেন আমাদের কবি পিবি শেলি। তো কবিতাটি পড়ার আগে আমাদের কিছু তথ্য এই কবিতাটি সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। যেমন প্রথমে এই কবিতাটি লেখা হয়েছিল 1819-এ, দেন এই কবিতাটি প্রকাশিত হয় অর্থাৎ পাবলিশড হয় 1820-তে। তারপর শেলি এই কবিতাটি যখন লেখে তার কিছু একটা ব্যাকগ্রাউন্ড ছিল। সেই ব্যাকগ্রাউন্ডটা কি? শেলি রোড দিস পোয়েম ইন অটাম 1819। তিনি অটামে এই কবিতাটি লিখেছিলেন। ওয়াইল হি ওয়াজ লিভিং ইন ফ্লোরেন্স। কখন লিখেছিলেন? যখন তিনি ফ্লোরেন্স ছিলেন। ফ্লোরেন্স কোথায়? ইটালিতে। ইট ওয়াজ এ টাইম অফ পলিটিক্যাল আনরেস্ট ইন ইউরোপ। এটা একটা রাজনৈতিক বিশৃঙ্খলার সময় ছিল ইউরোপে, স্পেশালি ইন ইংল্যান্ড। কোথায়? বিশেষ করে ইংল্যান্ডে। আফটার দ্য পিটারলু ম্যাসাকার, যেটা কিনা 1819-এ হয়েছিল। তো পিটারলু ম্যাসাকার বলে একটা রাজনৈতিক প্রতিহিংসা হয়েছিল, সেটা 1819-এ ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে। সেখানে কিছু প্রোটেস্টার্সরা সেখানে কিছু একটা পার্লামেন্টারি রেভলিউশন আনার জন্য প্রোটেস্ট করতেছিল। তখন তাদের উপর বিভিন্ন রকমের অত্যাচার করে ব্রিটিশ সরকার। তো যার ফলে কি হয়, সেখানে 18 জনের মৃত্যু ঘটে এবং অনেকে ইনজিওর হয়। তো শেলি ওই পিটারলু ম্যাসাকারের কথা মনে করেই এই কবিতাটি বিশেষত লিখেছিলেন। অর্থাৎ যে পিবি শেলি আছে, তিনি এই কবিতাটার মাধ্যমে একটা বিশেষ চেঞ্জ আনতে চেয়েছিলেন জনসাধারণের মধ্যে। শেলি, এ স্ট্রং বিলিভার ইন ফ্রিডম অ্যান্ড চেঞ্জ, স দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ সিম্বল অফ রেভলিউশন। মানে শেলি এই ওয়েস্ট উইন্ডকে একটা রেভলিউশন আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। রেভলিউশন মানে বিপ্লব, অ্যান্ড ট্রান্সফরমেশন, এবং নতুন কিছু একটা সৃষ্টিকর্তা হিসেবে তুলে ধরেছেন। হি ইউজেস নেচার টু এক্সপ্রেস হিজ পার্সোনাল ফিলিংস অ্যান্ড হোপস ফর সোশ্যাল অ্যান্ড পোয়েটিক রিনিউয়াল। অর্থাৎ প্রকৃতিকে তার নিজের একটা নিজের মধ্যে যে ফিলিংসগুলো আছে সেগুলো তিনি তার প্রকৃতির মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। ইট ইজ এ পিন্ডারিক ওড রিটেন ইন 5 ক্যান্টোস। তো এটা একটা পিন্ডারিক ওড। ওড মানে তোমাদেরকে আমি এর আগেই বলেছি যে ওড কোনো বিশেষ কোনো বস্তু বা কোনো প্রাণী নিয়ে যখন কেউ কোনো কবিতা লেখে, মানে কোনো স্পেসিফিক সেই জিনিসটার ফিচার সম্পর্কে গুণগান করে, তখন তাকে ওড বলে। তো আমরা এই কবিতাটিতে যে বিশেষ জিনিসটা সম্পর্কে আর কি জানতে পারবো, সেটা কি? ওয়েস্ট উইন্ড। তো এই কবিতাটির প্রত্যেকটা ক্যান্টো অর্থাৎ স্ট্যান্জাতে কটা করে লাইন আছে? 14 লাইন্স। এইচ ক্যান্টো হ্যাজ 14 লাইন্স। এবং এটার যে রাইম প্যাটার্ন রয়েছে সেটাকে বলে টার্জা রাইমা এবং প্লাস রাইম কাপলেট। এই রাইম প্যাটার্নটার নাম টার্জা রাইমা প্লাস রাইম কাপলেট। এখানে যে সে কি বলে তোমাদের রাইম স্কিম রয়েছে, সেই রাইম স্কিমটা এ বি এ, বি সি বি, সি ডি সি, ডিই ডি, ইই। তো এই ছিল এই কবিতাটার ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য বা ইনফরমেশন। তো এবার শুরু করা যাক আমাদের কবিতাটা। ক্যান্টো 1। তো ক্যান্টো 1, এই ক্যান্টো 1-এ আমরা কি পাই? পাওয়ার অন আর্থ। অর্থাৎ এই ওয়েস্ট উইন্ড যাকে নিয়ে এই কবি আমাদের সামনে কবিতাটি লিখেছেন, তো এই ওয়েস্ট উইন্ডের যে শক্তি এই পৃথিবী অর্থাৎ স্থলভাগের মধ্যে বিশেষত, সেই শক্তিগুলোই আমরা এখানে পাবো। তো প্রথম লাইনে কি আছে? ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ইউ ব্রিথ অফ অটামস বিইং। অর্থাৎ তুমি ও এখানে কবি প্রথমে কিছু মানে বলে দিই তোমাদেরকে। ওয়াইল্ড মানে এখানে কবি ওই হিংস্র বোঝাচ্ছেন না, মানে এক প্রকার আনটেমড বা ফ্রি, যে কিনা স্বাধীন, এরকম টাইপের কবি এখানে বোঝাচ্ছেন। তারপর এখানে দাও। আচ্ছা, আমরা কবিতাটা যখন পড়বো তখন এই দাও যেটা আছে এটাকে আমরা ইউ পড়বো, আবার দেখবে ডি পাবে, THEE, এটাকে আমরা ইয়োর পড়বো। তাহলে আমাদের এই লাইনগুলো পড়তে একটু সুবিধা হবে। তো লাইনটা আমি আবার পড়ছি। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ইউ ব্রিথ অফ অটামস উইং। অর্থাৎ কবি এখানে ওয়াইল্ড উইন্ডকে সম্বোধন করছেন যে ও টেমলেস
অর্থাৎ আনটেমড ওয়েস্ট উইন্ড, তুমি কতটাই না স্বাধীন বা ফ্রি। ইউ ব্রিথ অফ অটামস বিং, অর্থাৎ লাইফ ফোর্স। এখানে ব্রিথ বলতে অটামকে কবি হচ্ছে এক প্রকার প্রকৃতির লাইফ ফোর্স হিসেবে তুলে ধরেছেন। মানে ইউ ব্রিথ অফ অটামস বিং, মানে ওয়েস্ট উইন্ড হচ্ছে অটামের যে শুরু করছে, সেই শুরু করার জন্য ওয়েস্ট উইন্ডকে অটামের এক প্রকার লাইফ ফোর্স হিসেবে কবি আমাদের সামনে তুলে ধরছেন। মানে অটামস আসছে এবং একটা যেন নতুন জীবন আমাদের সামনে চলে আসছে। ইউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, মানে হচ্ছে তুমি, মানে ইউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, মানে ওয়েস্ট উইন্ডকে দেখা যাচ্ছে না, কিন্তু যেগুলো হচ্ছে দ্য লিভস ডেড, মানে যেই গাছের যে, মানে আমরা জানি অটমের সময় গাছের পাতাগুলো ঝরে যায়, বিশেষত ইউরোপে যেসব গাছগুলো থাকে সেগুলো সব পর্ণমোচী জাতীয় উদ্ভিদ, তো সেগুলো অটমে হচ্ছে ঝরে যায় এবং সেগুলো কি হয়ে যায়, শুকিয়ে যায়। তো ইউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, যেহেতু মানে ওয়েস্ট উইন্ডকে তো দেখা যায় না চোখে, কিন্তু তার একটা উপস্থিতি অনুভব করা যায়। তো সেই উপস্থিতি অনুভব করে দ্য লিভস ডেড, মানে যেই গাছের পাতাগুলো শুকিয়ে গেছিল, সেই শুকিয়ে যাওয়া পাতাগুলো কি করে, পরের লাইনে আমরা পাবো, আর ড্রিভেন, সেগুলো হচ্ছে বয়ে যায় বা উড়ে যায়, লাইক ঘোষ ফ্রম অ্যান এনচান্টার ফ্লিং, কাদের মতো উড়ে যায়, ঘোষ, যারা কি না কার থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, কোনো জাদুকর বা কোনো উইচ বা এসবের থেকে, যখন হচ্ছে কোনো এইসবের কাছ থেকে যখন কোনো ঘোষরা যেভাবে পালিয়ে যায়, কোনো ওঝার কাছ থেকে যেরকম ভূত পালিয়ে যায়, ঠিক সেরকমই এই গাছের পাতাগুলো যেন তোমার থেকে পালিয়ে যাচ্ছে। এখানে এনচান্টার বলতে হচ্ছে কবি ওয়েস্ট উইন্ডকে বুঝিয়েছেন এবং ঘোষ বলতে কবি ডেড লিভসগুলোকে বুঝিয়েছেন। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, মানে এখানে কবি সেই সময়কার যে মানুষের যে অবস্থা বা মানুষের মানে এক প্রকার হাহাকার এক পরিস্থিতির কথা এখানে কবি আমাদের সামনে তুলে ধরেছেন। মানে চারিদিক শুকনো, কোথাও রস নেই, কোথাও সবুজতা নেই। ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড পেল, পেল বলতে অসুস্থতা এবং হেকটিক রেড মানে এক প্রকার ডিপলি রেড বা সিম্বল অফ ডিজিজ বলতে পারো। মানে খুবই একটা মহামারী টাইপের একটা পরিস্থিতির চিত্র এখানে আমাদের সামনে কবি তুলে ধরেছেন। পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউডস, এখানে পেস্টিলেন্স স্ট্রাইকেন মানে হচ্ছে অ্যাফেক্টেড বাই ডিজিজ, আর মাল্টিটিউডস মানে গ্রেট নাম্বারস। মানে এই ডেড লিভসগুলো হচ্ছে মানে মনে হচ্ছিল যেন কোনো রোগ আক্রান্ত হয়ে আছে এবং তাদের সংখ্যাটা প্রচুর। তারপর কবি আবার বলছে, ও ইউ, মানে ওয়েস্ট উইন্ডকে ডাকছে, হু ক্যারিওটেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, মানে এই ডেড লিভসগুলোকে মানে ক্যারিওটেস্ট মানে হচ্ছে বয়ে নিয়ে যায়, ওয়েস্ট উইন্ড তাদেরকে বয়ে নিয়ে যায়, কই বয়ে নিয়ে যায়, টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। এখানে ডার্ক উইন্ট্রি বেড বলতে মানে বাতাস যখন বয় তখন গাছের পাতাগুলো কই যায়, দূরে কোনো মাটির মধ্যে গিয়ে সেগুলো জমা হয়ে যায়। তো ডার্ক উইন্ট্রি বেড বলতে মানে সেই মাটির কোনো একটা স্থানে, মানে ঠান্ডা মাটি, অটাম চলে এসেছে, তার মানে প্রায় একটু শীতের কাছাকাছি, তো সেই মাটিগুলো তো তখন হচ্ছে শীতকালের মতোই মানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে। তো টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড মানে সয়েলের মানে মাটির মধ্যে সেগুলোকে জমা করে রাখে। কাকে জমা করে রাখে, সেই ডেড লিভসগুলোকে। কে জমা করে, ওয়েস্ট উইন্ড। দ্য উইংড সিডস হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, তারপর কবি এখানে আবার কাদেরকে বলছে, দ্য উইংড সিডস, মানে ডেড লিভসও জমা হয় এবং দ্য উইংড সিডস মানে যে গাছের যে শুকনো বীজগুলো থাকে সেই বীজগুলো গিয়ে সেই মাটির মধ্যে, ঠান্ডা মাটির মধ্যে জমা হয়, যেখানে কিনা ওয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, যেখানে কিনা তারা হচ্ছে শুয়ে থাকে, মানে পড়ে থাকে, বা শীতকালের জন্য তারা সেখানে প্রায় ঠান্ডা এবং তাদের মধ্যে কোনো আর কি মানে প্রাণের অস্তিত্বটা তাদের মধ্যে থাকে না, কোনো প্রাণের অস্তিত্ব থাকে না, তারা যেন একদম শুকিয়ে যায় এবং শীত ঘুমের মতো অবস্থায় চলে যায় সেই বীজগুলো। তারপর বলছে, এজ লাইক এ কর্পস উইদিন ইটস গ্রেভ আনটিল, মানে
তখন তো শীতকাল এসে যায়, যখন অটাম চলে যায় তারপর তো শীতকাল আসে, এবং সেই বীজগুলো পাতাগুলোর কি হয়, তখন সেগুলো হচ্ছে কর্পস, মানে হচ্ছে একটা ডেড বডির বা মৃতদেহর মতো সেগুলো সেখানে পড়ে থাকে বা জমে থাকে। ইউরোপে তো অনেক ঠান্ডা পড়ে, তো সেখানে হচ্ছে বরফ পড়ে, তো মনে হয় যেন সেগুলো বরফের নিচে চাপা পড়ে গেছে বা তাদের কবর দেওয়া হয়ে গেছে এরকম মনে হয়। আনটিল, যতক্ষণ না পর্যন্ত মানে তারা সেখানে চাপা পড়ে থাকে। দাইন অ্যাজিউর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, এখানে দাইন বলতে ইউ, আমরা আগেই বলেছি ইউ পড়বো, তো ইউ অ্যাজিউর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, মানে ইউ মানে ওয়েস্ট উইন্ড অ্যাজিউর সিস্টার, মানে ওয়েস্ট উইন্ড নিজেকে ওয়েস্ট উইন্ডকে এখানে অ্যাজিউর সিস্টার বলা হচ্ছে, মানে ইউ অ্যাজিউর সিস্টার অফ দ্য স্প্রিং, কার, স্প্রিং এর, মানে বসন্তের অ্যাজিউর সিস্টার কে, ওয়েস্ট উইন্ড। তো এখানে স্প্রিং এর বোয়ার কথা বলছেন কবি, যে স্প্রিং যখন বইবে, মানে তোমার মানে অ্যাজ ইউ সিস্টার অফ দ্য স্প্রিং, মানে ইউ অ্যাজ ইউর সিস্টার, ওয়েস্ট উইন্ডের বোন যখন স্প্রিং বইবে পৃথিবীতে, যখন স্প্রিং আসবে তখন কি হবে, মানে বসন্ত আসবে, শীতের পরে তো বসন্ত আসে, তো শীত যাওয়ার পর বসন্ত যখন আসবে তখন কি হবে, হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল, মানে তার যে শব্দ বা তার যে একটা মিউজিক বলতে পারো স্প্রিংয়ের, বা স্প্রিংয়ের যে একটা আবহাওয়া, বা স্প্রিংয়ের যে একটা হয় না, বসন্তের একটা আবহাওয়া, তো যে সেই আবহাওয়াটা যখন বইবে পৃথিবীর উপর দিয়ে, ওভার দ্য ড্রিমিং আর্থ, মানে ঘুমিয়ে আছে পৃথিবীটা, মানে শীতের মধ্যে তো সব কিছু শুকিয়ে যায়, ঘুমিয়ে থাকে আর কি, মানে শীত ঘুমে থাকে এক প্রকার পৃথিবীটা। তো বসন্তের যখন আবহাওয়াটা পৃথিবীর মধ্যে আবার চলে আসবে তখন, এবং চারিদিক ভরে যাবে, অ্যান্ড ফিল, কি দিয়ে ভরে যাবে, এখানে একটা ব্র্যাকেটে একটা লাইন আছে, এই লাইনটা আগে পড়ে নি। তো এই লাইনটার মধ্যে বলছে যে ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লোকস টু ফিড ইন এয়ার, তো যখন স্প্রিং আসবে তখন কি হবে, সুইট বার্ডস, ফুলের যে কুড়িগুলো থাকবে সেগুলো হচ্ছে বাতাসের মধ্যে ভেসে বেড়াবে, লাইক লাইক ফ্লোকস অফ লাইক ফ্লোকস টু ফিড ইন এয়ার, মানে ভেড়ার কোনো একটা পালের মতো, মানে ভেড়া যেরকম মাঠে চড়ে সেরকমই এই ফুলের কুড়িগুলো বাতাসে চড়ে চড়ে বেড়াবে যখন স্প্রিংয়ের বাতাস পৃথিবীতে আসবে। তো এর আগের লাইনে আমরা কি পড়েছিলাম, হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল, মানে স্প্রিং যখন আসবে, স্প্রিংয়ের আবহাওয়া যখন পৃথিবীতে আসবে তখন এর পরের লাইনটাতে আমরা যা পাবো তা হচ্ছে উইথ লিভিং হিউজ অ্যান্ড অডিউস প্লেন অ্যান্ড হিল, মানে চারিদিক সুগন্ধে এবং গন্ধে, চারিদিক মানে মধুর গন্ধে ভরে যাবে, কোথায় অবধি ভরে যাবে, প্লেনস অ্যান্ড হিল, মানে সমভূমি এবং পাহাড় পর্বত সব জায়গাতেই এই স্প্রিংয়ের বা বসন্তের গন্ধে ভরে যাবে। তারপর ওয়াইল্ড স্পিরিট হুইচ আর মুভিং এভরিওয়্যার, মানে টেমলেস অর্থাৎ আনটেমড, আনটেম, মানে এখানে কবি আবার ওয়েস্ট উইন্ডকে বলছে যে তুমি কতটাই না ফ্রি, হুইচ আর মুভিং এভরিওয়্যার, তুমি চারিদিকেই ঘুরে বেড়াচ্ছ, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার, মানে তুমি ধ্বংসও করো আবার সংরক্ষণও করো, মানে তুমি দুটোই, মানে এখানে কবি হচ্ছে মানে ওয়েস্ট উইন্ডের একটা বিশেষ গুণ আমাদের সামনে তুলে ধরছেন। কবি একই সাথে তাকে হচ্ছে ডেস্ট্রয়ারও বলছেন এবং প্রিজার্ভারও বলছেন। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা। তারপর ক্যান্টো টু, তো ক্যান্টো টুতে আমরা যা পাই তা হচ্ছে পাওয়ার ইন দ্য স্কাই, অর্থাৎ ওয়েস্ট উইন্ডের যে শক্তি সেটা এখন স্কাইতে কীরূপ আমরা পাবো, তাই এই ক্যান্টোতে আমরা পেয়ে থাকি। এর আগে আমরা কি পেয়েছিলাম, পাওয়ার অন আর্থ, মানে পৃথিবী বা স্থলভূমিতে এই ওয়েস্ট উইন্ডের কি শক্তি সেই সম্পর্কে। তো এই ক্যান্টো টুতে কি বলেছে, ইউ দাও, মানে ইউ অন হুজ স্ট্রিম মিট দ্য স্টিপ স্কাইস কমোশন, মানে স্টিপ মানে এখানে হচ্ছে তোমার খাড়া, মানে এক প্রকার যে পাহাড় তো মানে অটমের সময় কি হয়, পাহাড়ের পাহাড়ের মধ্যে পাহাড়ের উঁচুতে অনেক সময় মেঘ কিরকম ছোট ছোট আকারে জমে থাকে না, মানে বর্ষা যাওয়ার পরে তোমরা যখন মানে অটমের যখন হচ্ছে আকাশটা দেখো, আকাশটা কিরকম একদম নীল থাকে না, এবং মেঘগুলো কিরকম জমে থাকে,
যেরকম এই ছবিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ওটাই এখানে কবি বলছেন যে ইউ অন হুজ স্ট্রিম মিট দ্য স্টিপ স্কাইস কমোশন। এখানে কমোশন বলতে মানে আকাশের মধ্যে এক প্রকার এই মেঘগুলো যেন এক প্রকার আলোড়নের সৃষ্টি করে। মানে মেঘগুলো এত ছোট 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 আকারে জমা হয়ে থাকে এই নীল আকাশের মধ্যে, যেন মনে হচ্ছে যেন একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে কবির কাছে। ব্লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর শেড। তো গাছগুলো যেরকম ডেড লিভসগুলো যে ঝেড়ে দেয়, এর আগে আমরা পেয়েছিলাম আগের ক্যান্ডোতে, ঠিক সেরকমই কবির কাছে মনে হচ্ছে যেন এই আকাশটাও যেন এই মেঘগুলোকে ডেড লিভসের মতো ঝেড়ে দিচ্ছে, বা এই ডেড লিভসের মতো যেন এই ওয়েস্ট উইন্ডের সাথে এই মেঘগুলো আস্তে আস্তে বয়ে যাচ্ছে। শুক ফ্রম দ্য ট্যাঙ্গেল বোজ অফ হিভেন অ্যান্ড ওশান। তো এই মেঘগুলো কোথা থেকে হচ্ছে মানে ঝরে যাচ্ছে ডেড লিভসের মতো? ট্যাঙ্গেল বোজ মানে মোড়ানো ডাল বলতে পারো, এখানে কবি ডাল কল্পনা করছে। তো মোড়ানো ডাল, কিসের ডাল? দুটো জিনিসের ডাল, হেভেন অ্যান্ড ওশান, স্বর্গ এবং সমুদ্রের ডালের কোণা থেকে মনে হচ্ছে যেন এই মেঘগুলো ঝরে বয়ে যাচ্ছে। শুক ফ্রম দ্য ট্যাঙ্গেল বোজ অফ হেভেন অ্যান্ড ওশান, অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং দেয়ার আর স্প্রেড। মানে এই মেঘগুলোকে এতটাই ভয়ানক মনে হচ্ছিল, তাদেরকে যেন হচ্ছে মনে হচ্ছে যেন থান্ডার স্টর্ম বা কোনো একটা ঝড় আসছে এরকম টাইপের। দেয়ার আর স্প্রেড, তারা এত পরিমাণে ছড়িয়ে রয়েছে। অন দ্য ব্লু সারফেস অফ ইয়োর এরি সার্চ, মানে এই নীল আকাশের মধ্যে তোমার এই তোমার এই এরি মানে হচ্ছে কি বলবো, হালকা তোমার এই বলতে পারো, বা হালকা বাতাস চলাচল যেরকম করে তোমার, মানে এতটাই তারা জমেছিল যেন তোমার এই নীল আকাশের মধ্যে সেগুলো জমে এক প্রকার মানে ভয়ানক একটা চিত্রের টাইপের এখানে কবি কল্পনা করছেন। মানে এই ছবিতে তো তোমরা কিছু সংখ্যক মেঘ দেখছো, তো এই মেঘগুলো যখন আস্তে আস্তে বয়ে গিয়ে কোনো একটা জায়গায় জমা হচ্ছে, তখন সেগুলো যেন খুবই একটা থান্ডার স্টর্ম টাইপের একটা সিন ক্রিয়েট হচ্ছে। লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড, মানে সেগুলো মনে হচ্ছে যেন খুবই একটা উজ্জ্বল বা চুলের মতো সেগুলো মনে হচ্ছে, এরকম বিস্তীর্ণ জায়গা জুড়ে লম্বা ভাবে সেটা রয়েছে। যেরকম এই ছবিটার মধ্যে তোমরা দেখলে একটু বুঝতে পারবে যে এটা যেন মনে হচ্ছে কোনো একটা চুল, এই মেঘগুলোকে দেখে মনে হচ্ছে না একটা চুলের মতো এই আকাশের মধ্যে পড়ে রয়েছে। তো কবিও সেরকমই এখানে কল্পনা করছেন যে লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড, মানে চুল মাথার উপর থেকে চুলগুলো যেন উপরের দিকে উঠে আছে এরকম। অফ সাম ফিয়ার্স মিনার্ড ইভেন্ট ফ্রম দ্য ডিম ভার্জ, এখানে মিনার্ড বলতে হচ্ছে গ্রিকদের একটা ওয়াইনের দেবতা রয়েছে, তার নাম হচ্ছে ডায়নোসিস। তো তার যে ফলোয়ার্স রয়েছে তাদেরকে কবি এখানে তার যে ফলোয়ার রয়েছে তাদের হচ্ছে মিনার্ড বলা হয়। মিনার্ড হচ্ছে বেসিক্যালি ফিমেল ফলোয়ার্স। তো ওই দেবতা ডায়নোসিসের ফলোয়ার্স কারা? মিনার্ড। অফ ফিয়ার্স মিনার্ড, তারা যখন তো এই ডায়নোসিস যেহেতু ওয়াইনের দেবতা, তো তারাও হচ্ছে আর কি মদ্যপান করে রয়েছে এরকম কবির কাছে মনে হচ্ছে। তো অফ ফিয়ার্স মিনার, তো তারা যখন উন্মাদ বা মদ্যপ অবস্থায় থাকে। ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, মানে এখানে কবি হচ্ছে বোঝাতে চেয়েছেন যে তারা এতটাই পরিমাণে উন্মাদনার মধ্যে রয়েছে যেন হচ্ছে তাদের চুলগুলো ব্রাইট হেয়ারের মতো আপলিফটেড হয়ে আছে কাদের? মিনারদের, এবং এই আকাশের মধ্যে সেগুলো হচ্ছে জমা হয়ে রয়েছে। অফ দ্য হরাইজন টু দ্য জেনিথস হাইড, তো এখানে কবি এই চুলগুলো কত দূর অবধি বিস্তৃত রয়েছে সেটাই এখানে আমাদের কাছে তুলে ধরেছেন। অফ দ্য হরাইজন মানে দূরে, যত দূর অবধি দেখা যায় সেই প্রান্ত জুড়ে, এবং জেনিথ হাইট বলতে এখানে অনেক উঁচুতে, মানে অনেক দূরে এবং অনেক উঁচু অবধি এই মিনারদের হেয়ার বা বলতে পারো মেঘগুলো বিস্তৃত রয়েছে। দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম ইউ ডার্জ, এখানে লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম মানে তোমরা বুঝতেই পারছো যে একটা স্টর্ম, মানে এই মেঘগুলো
দূর থেকে মনে হচ্ছে যেন কোনো একটা ঝড় এগিয়ে আসছে, সেরকম মনে হচ্ছিল এই মেঘগুলোকে দেখে। দ্য লক্স মানে হচ্ছে গ্রুপ বলতে পারো বা গুচ্ছ বলতে পারো। তো মেঘেদের গুচ্ছটাকে একটা অ্যাপ্রোচিং স্টর্মের মতো এখানে কবি বুঝিয়েছেন। ইউ ডার্জ মানে এখানে যে ওয়েস্ট উইন্ড আছে, সেই ওয়েস্ট উইন্ড ডার্জ মানে হচ্ছে শোক, মানে কোনো এক শোকের বিলাপ করছে যেন মনে হচ্ছে। তো ওয়েস্ট উইন্ড কার শোকের বিলাপ করছে? অফ দ্য ডাইং ইয়ার, মানে অটাম তো এসে, অটামের পরে কি আসে? অটামের পরে তো উইন্টার আসে। তো উইন্টার আসার পরে কি হয়? বছরটা চলে যায়, মানে নতুন বছর চলে আসে। তো ওটাই এখানে কবি বলছেন যে অটাম যেন হচ্ছে এই যে বছরটা আছে সেটার হচ্ছে সেই বছরটা যে চলে যাচ্ছে তার জন্য হচ্ছে বিলাপ করছে, শোকে বিলাপ করছে। টু হুইচ দিস ক্লোজিং নাইট, তো এই ক্লোজ এই তো এখন এটা একটা বিকালের দৃশ্য আমাদের কাছে কবি তুলে ধরছেন, যে এই বিকাল বা রাত্রিবেলা অফ দ্য টু হুইচ দিস ক্লোজিং নাইট, এবং তার মানে কবি এখানে বলছেন যে এই রাত্রিটাই বোধহয় শেষ রাত্রি, যেটা কিনা আর কি উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেপালচার, মানে একটা হচ্ছে এই মানে এই বছরটা যেটা হচ্ছে আর কি শেষ হয়ে যাচ্ছে, সেই এই বছরটার জন্য যেন এক প্রকার সমাধি এই রাত্রিটা নিয়ে এসেছে। মানে এই কবি এখানে এই নাইটকে এখানে এক প্রকার ডোম হিসেবে কল্পনা করেছেন, অফ এ ভাস্ট সেপালচার, মানে এক সমাধির মধ্যে যে উপরে যে ডোমটা থাকে সেই ডোমটাকে এখানে নাইট হিসেবে কবি এখানে করেছেন। vaulted with all your congregated might, vaulted মানে এখানে হ্যাভিং, মানে এক প্রকার বলতে পারো যে থাকে না খিলান বা ধনু, যেগুলো ধনুকের যে ইউ টাইপের এক প্রকার শেপ থাকে, সেই শেপটার কথা এখানে বলেছেন, যে মানে রাত্রিটা যেন মনে হচ্ছে যেন সেই ধনুকের ইউ টাইপের শেপের মতো ভল্টেড, মানে সেই ধনুকের যে ইউ টাইপের শেপটা সেই রকমের শেপ। ভল্টেড উইথ অল ইয়োর কংগ্রিগেটেড মাইট, মানে তোমার যে কতই না শক্তি, তোমার মানে অটমের এত, মানে এখানে কবি অটমকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যেন অটমের দ্বারা এই নাইট, এই রাত্রিটা এসেছে এবং এই রাত্রিটা যেন এই বছরটাকে শেষ করে দিচ্ছে, মানে এরপরেই যেন নতুন বছর চলে আসবে। of vapors from whose solid atmosphere, এবং চারিদিকে যেন কুয়াশা এবং মানে কিরকম থাকে না শরৎকালে চারিদিকে হচ্ছে কুয়াশা ধূসর টাইপের, তো তখনের বাতাসটাও যেন সেরকমই ধূসর টাইপের হয়ে গেছে। ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেইল উইল বাস্ট ও হিয়ার, মানে হচ্ছে এই মেঘগুলো জমে থাকার ফলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একটা ঝড় আসছে, যেন কবির মনে হচ্ছে যেন একটা নতুন কিছু একটা ঝড়ের সৃষ্টি হচ্ছে, বা মানে ফায়ার অ্যান্ড হেইল, মানে এখনই বোধহয় কিছু জ্বলে উঠবে, বা হেইল বা শিলাবৃষ্টি এখনই বোধহয় নেমে আসবে, কবির কাছে এরকম মনে হচ্ছে। মানে কবি এখানে এক প্রকার একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা করছে, মানে যেটা কিনা সব কিছু পরিবর্তন করে চলে যাবে, এরকম একটা সিচুয়েশনের কবি এখানে কল্পনা করছেন। তারপর ক্যান্টো 3, তো এর আগের দুটো ক্যান্টো, প্রথম ক্যান্টোতে আমরা পেয়েছিলাম যে পাওয়ার অন আর্থ, এবং দ্বিতীয় ক্যান্টোতে আমরা পেয়েছিলাম পাওয়ার ইন স্কাই। তো এবার থার্ড নাম্বার যে ক্যান্টো রয়েছে এখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে পাওয়ার ইন ওশান, অর্থাৎ সমুদ্রে এই ওয়েস্ট উইন্ডের কি পাওয়ার রয়েছে সেই সম্পর্কে আমরা পড়ব। তো প্রথমে এখানে বলছে যে দাও মানে ইউ হু ডিডস ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস, মানে ওয়েস্ট উইন্ড কি করে, যে ভূমধ্য সাগরে যে মানে এখনো আসেনি, পরের লাইনটিতেই আছে, মানে ইউ ডিডস ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস, তুমি যে কিনা তার যে গ্রীষ্মের ঘুম থাকে সেই ঘুম থেকে তাকে জাগিয়ে তোলো, মানে ওয়েস্ট উইন্ড যখন আসে বা বয় বা অটাম যখন আসে তখন তখন সে যেন ঘুম ভাঙিয়ে দেয়। কার ঘুম ভাঙিয়ে দেয়?
দ্য ব্লু মেডিটেরিয়ান হোয়ার হি লে, মানে নীল মেডিটেরিয়ান ভূমধ্য সাগর, যেখানে সে শান্তভাবে পড়েছিল গ্রীষ্মকালে, সামারে। তো অটম আসার ফলে কি হয়, তার ঘুমটা ভেঙে যায়, অর্থাৎ তার মধ্যে প্রচুর স্রোতের সৃষ্টি হয়, ওয়েভস আসে। lulled by the coil of his crystalline streams, যে কিনা শান্ত ছিল এবং কুণ্ডলীকৃত ছিল। কয়েল মানে কুণ্ডলীকৃত, কুণ্ডলী পাকিয়েছিল, মানে শান্ত কুণ্ডলী পাকিয়েছিল। অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, তার যে স্বচ্ছ স্ট্রিমস মানে জল রয়েছে, সেই জলের মধ্যে সে যেন কতটাই শান্ত এবং কুণ্ডলী পাকিয়েই না ছিল, কিন্তু তুমি এসে তার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলে। বিসাইড এ পুমিজ আইজেল ইন বেইজ বে, তো এখানে যে ভূমধ্যসাগরে যে ভলক্যানিক যে আইল্যান্ডগুলো রয়েছে ইটালিতে, সেটার রেফারেন্স এখানে কবি দিচ্ছেন, যে ভূমধ্যসাগরের পাশে যে পুমিজ আইল্যান্ড রয়েছে সেখানে কথা এখানে আমাদের কাছে কবি বলছেন। অ্যান্ড স ইন স্লিপ অ্যান্ড ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, এবং কবি এখানে দেখতে পাচ্ছেন যে যে ওল্ড প্যালেস, মানে সেখানে ইটালিতে তো অনেক ভেনিস বা এইসব জায়গাগুলোতে অনেক প্রাচীন যে কি বলে স্থাপত্যগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে এতটাই পুরনো যে সেগুলোর মধ্যে সেই টাওয়ারগুলো যেন হচ্ছে কেঁপে উঠছে, কবির কাছে এরকম মনে হচ্ছে। মানে ওয়েস্ট উইন্ড আসার ফলে সেগুলোর মধ্যেও যেন এক প্রকার নতুন নতুন বা সেগুলোর মধ্যে এক প্রকার কম্পমানের সৃষ্টি হচ্ছে, বা বলতে পারো কম্পনের সৃষ্টি হচ্ছে সেগুলোর মধ্যেও। মানে এগুলো কবি হচ্ছে সবই অবজার্ভ করছেন, বা তা বলতে পারো যে কবি এগুলো সব ইমাজিন করছেন। কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, মানে সেই কম্পমান, মানে যখন ওয়েস্ট উইন্ড আসে তখন তো সে তো খুব অনেক শক্তি, তার তো অনেক শক্তি ওয়েস্ট উইন্ডের। তো সেই ওয়েস্ট উইন্ড আসার ফলে কি হয়, সেই সমুদ্রের মধ্যে ঢেউয়ের সৃষ্টি হয় বা সমুদ্রের জলটা কেঁপে ওঠে। তো তার মধ্যে যে ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্সের যে ছবিগুলো ছিল এর আগের লাইনে, তো সেই ছবিগুলো মনে হচ্ছে যেন কেঁপে উঠছে। অল ওভারগ্রোন উইথ অ্যাজিউর মস অ্যান্ড ফ্লাওয়ার্স, তো সেই টাওয়ার এবং ওল্ড প্যালেসগুলোর মধ্যে কি হয়েছে, তো এগুলোর মধ্যে মস মানে প্রচুর শ্যাওলা এবং ফুল জমেছিল। তো সেগুলোর কি হলো পরে, সো সুইট দ্য সেন্স ফেইন্টস পিকচারিং দেম ইউ, মানে সেগুলো এতটাই এই ওয়েস্ট উইন্ড আসার ফলে মানে এতটাই তাদের মধ্যে সৌন্দর্যটা আরও বেড়ে গেল যে সেগুলোকে দ্য সেন্স ফেইন্টস পিকচারিং দেম, সেগুলো মানে ভাবতে ভাবতেই মনে হচ্ছে যেন কবি নিজের হুঁশ হারিয়ে ফেলছেন, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে কবির। ইউ ফর হুজ পাথ দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স, মানে তুমি মানে ওয়েস্ট উইন্ড যখন হচ্ছে বয়, তখন তার জন্য যখন চলে তখন সেই আটলান্টিক মানে আটলান্টিক মহাসাগর কি করে, আটলান্টিক মহাসাগর তার জন্য ক্লিপ দেমসেলস ইনটু চাজমস ওয়াইল ফার বিলো, মানে মনে হয় যেন আটলান্টিক ওশান তার মাঝখান দিয়ে নিজেকে এক প্রকার ছিঁড়ে ফেলে বা ফাটিয়ে দেয়, এরকম টাইপের। ক্লিপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা বলতে পারো, চাজমস মানে খাদ। তো আটলান্টিক ওশানের মধ্যে মনে হচ্ছে যেন খাদের সৃষ্টি হয়ে যায় যখন ওয়েস্ট উইন্ড বয়, বা ওয়েস্ট উইন্ড আসে, তখন মনে হয় যেন আটলান্টিক ওশানের মাঝে একটা খাদের সৃষ্টি হয়ে যায় বা জল সরে যায়, এরকম একটা সিচুয়েশন, এতটাই পাওয়ার ওয়েস্ট উইন্ডের। ওয়াইল্ড ফার বিলো, সেই খাদের অনেক নিচে অবধি কি হয়, অনেক নিচে অবধি দ্য সি ব্লুমস অ্যান্ড দ্য ওজি উডস হুইচ ওয়্যার, মানে হচ্ছে যে সেই খাদের মধ্যে কি থাকে, সি ব্লুমস মানে শ্যাওলা টাইপের বা সামুদ্রিক যে উদ্ভিদগুলো থাকে সেগুলো, ওজি উডস মানে হচ্ছে সেই যেগুলোর মধ্যে কোনো আর কি রস নেই আর কি, নিরস। সমুদ্রের নিচে তো আর তো আমাদের এই উপরে স্থলভাগের গাছগুলোর মতো থাকে না, সেগুলো কিরকম বিবর্ণ হলুদ টাইপের গাছ থাকে। তো মানে গাছের গাছ তো না আর কি, পাতা টাইপের শ্যাওলা টাইপের এরকম উদ্ভিদ থাকে। তো হুইচ ওয়্যার কি তাদের মধ্যে কি থাকে, দ্য স্যাপলেস ফোলিয়েজ অফ দ্য ওশান নো, তো এখানে স্যাপলেস মানে হচ্ছে তাদের মধ্যে মানে কোনো রস নেই বা তারা এক প্রকার রসহীন। তো
তো সেই মানে সমুদ্রের সেই উদ্ভিদগুলো সেগুলো কি করে, তারাও যেন এই ওয়েস্ট উইন্ডের আসার খবরটা যেন অনুভব করতে পারে। নো, KNOW, নো, তারাও যেন বুঝতে পারে। কি বুঝতে পারে? ইয়োর ভয়েস, মানে ইয়োর ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রে উইথ ফেয়ার, মানে এবং সেগুলো বুঝতে পেরে কি করে, তারা হঠাৎ করে ভয়ে একদম ধূসর বা বিবর্ণ টাইপের হয়ে যায়। গ্রো উইথ ফেয়ার, তাদের মধ্যে এক প্রকার ভয় অনুভব করে তারা। কারা? ওই স্যাপলেস ফোলিয়েজ, তারপর হচ্ছে ওই ওজি উডস, ওগুলো মানে সামুদ্রিক উদ্ভিদগুলো। অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড ডেসপয়েল দেমসেলভস ও হিয়ার, এবং তারা নিজেরা কেঁপে ওঠে তোমার আগমন, মানে ওয়েস্ট উইন্ডের আগমনে। সেই স্যাপলেস ফোলিয়েজগুলো নিজেরা কেঁপে ওঠে এক প্রকার, মানে এতটাই ওয়েস্ট উইন্ডের পাওয়ার। তারপর কবি বলছেন যে ও হিয়ার, শোনো, তোমরা শোনো। এবার হচ্ছে ক্যান্টো 4। এই ক্যান্টো 4-এ আমরা হচ্ছে কবির এক প্রকার আকাঙ্ক্ষা টাইপের বলতে পারো। কবি নিজেকেও এই ওয়েস্ট উইন্ডের সাথে এক প্রকার বলতে পারো, তুলনা করে নিজের মনের যে আকাঙ্ক্ষা সেগুলোই এই লাইনগুলোর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তো কি বলেছেন কবি? ইফ আই ওয়্যার এ ডেড লিফ ইউ মাইটেস্ট বিয়ার। কবি এখানে বলছেন যে যদি কিনা আমি একটা ডেড লিফ, মানে নিজেকে এখন হচ্ছে ডেড লিফ কল্পনা করছেন কবি। তো ডেড লিফ হলে কি কি হতো? ইফ আই ওয়্যার এ ডেড লিফ ইউ মাইটেস্ট বিয়ার, এখানে বিয়ার মানে কোনো ভাল্লুক না, মানে রূঢ় প্রকৃতির বলতে পারো। তো এখানে কবি যদি ডেড লিফ হতো তাহলে হয়তো এই ওয়েস্ট উইন্ডো তাকে তার সাথে বয়ে নিয়ে যেত। তারপর বলছে ইফ আই ওয়্যার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ ইউ। তারপর কবি এখানে নিজেকে আবার হচ্ছে ক্লাউড রূপে কল্পনা করছেন। তো ক্লাউড যদি হতো কবি, তাহলে এই ওয়েস্ট উইন্ড তাহলে তাকে হচ্ছে বয়ে নিয়ে যেত। তারপর এ ওয়েভ টু প্যান্ট বিনিথ ইয়োর পাওয়ার অ্যান্ড শেয়ার, মানে যদি সে কোনো সমুদ্রের ঢেউ যদি হতো তাহলে পরেও তাকে এই ওয়েস্ট উইন্ড তাকে বয়ে নিয়ে যেত, এবং তার সাথে কি করতো? দ্য ইম্পালস অফ ইয়োর স্ট্রেংথ অনলি লেস ফ্রি। তো কবি যখন তার সাথে বয়ে যেত তখন ওয়েস্ট উইন্ডের যে এক প্রকার শক্তি সেটাও যেন কবি নিজের মধ্যে ফিল করত, কিন্তু তার থেকে কিছু সম্পূর্ণ শক্তিটা সে ফিল করতে পারতো না, তার থেকে অবশ্যই কিছু কম শক্তি কবি ফিল করতে পারত। দেন ইউ ও আনকন্ট্রোলেবল আই ইফ ইভেন, মানে তোমার থেকে অল্প কিছুটা কম, ও আনকন্ট্রোলেবল ওয়েস্ট উইন্ডকে বলছে যাকে কন্ট্রোল করা যায় না। ইফ ইভেন, যদিও কিনা, আই ওয়্যার অ্যাজ ইন মাই বয়উড, মানে কবি এখানে আকাঙ্ক্ষা করছে সাবজাংটিভ মুড, যে কবি যদি এখানে মানে কবি নিজের যৌবন বা বয়উডের সময়টা রয়েছিল সেই বয়উডে চলে যেতে চেয়েছেন। অ্যান্ড কুড বি, আর কি চেয়েছেন কবি? দ্য কমরেড অফ ইয়োর ওয়ান্ডারিংস ওভার হিভেন। তো কবি যদি বয়উডে চলে যেতে পারতেন তাহলে সেই ওয়েস্ট উইন্ডের সাথে তার সাথে সঙ্গ দিতে পারতো। কমরেড মানে কবি নিজের বয়উডে চলে যেতে চেয়েছেন সেই ওয়েস্ট উইন্ডের সাথে সঙ্গ দেওয়ার জন্য। অফ ইয়োর ওয়ান্ডারিংস ওভার হিভেন, সেই ওয়েস্ট উইন্ড যে এই স্বর্গে মানে পৃথিবীতে চারিদিকে বয়ে বেড়াচ্ছে তার সাথে কবিও সঙ্গ দিতে চেয়েছেন। অ্যাজ দেন হোয়েন টু আউটস্ট্রিপ ইয়োর স্কাই স্পিড, এবং তখন কবি কি করতো? এই ওয়েস্ট উইন্ডকে হয়তো তার স্কাই স্পিড মানে তার যে শক্তি বা তার যে বেগ, সেই বেগটাকেও হয়তো কবি ছাড়িয়ে যেতে পারতো। স্কার সিমড এ ভিশন, যদিও কিনা সেটা তার কাছে এক প্রকার একটা অসম্ভব একটা আকাঙ্ক্ষা বলতে পারো। আই উড নেভার হ্যাভ স্ট্রিভেন, মানে হচ্ছে কবি কখনো এরকম কঠিন কিছু পরিশ্রম করেনি এর আগে। মানে ওয়েস্ট উইন্ডের সাথে তো বয়ে যাওয়াটা কোনো চারটিখানি ব্যাপার নয়। তো এই কবি কখনো এরকম আকাঙ্ক্ষা করতে পারে না। এখানে বলেছে অ্যাজ থাস উইথ ইউ ইন প্রেয়ার, মানে এখানে মানে হচ্ছে তোমার ইউ। তো এখানে বলছেন যে অ্যাজ থাস উইথ ইউ ইন প্রেয়ার ইন মাই সোর নিড, মানে হচ্ছে
কবি এখানে ওয়েস্ট উইন্ডের কাছে এক প্রকার প্রে করছেন। কেন প্রে করছেন? হি প্রেজ টু দ্য উইন্ড বিকজ অফ সাফারিং, মানে তার যে এই জীবনে যেসব ব্যথা বেদনা রয়েছে, সেই ব্যথা বেদনাগুলো যেন এই ওয়েস্ট উইন্ড তার নিজের সাথে বয়ে নিয়ে যায়। কবি এই আকাঙ্ক্ষাটা ওয়েস্ট উইন্ডের কাছে করছেন, যেন তার জীবনে আর কোনো ব্যথা বা বেদনা থাকে না। তো তার জীবনে ব্যথা বেদনা কেন? পরের লাইনে আমরা পাই, ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড। মানে কবি নিজেকে ওই আমি যেটা বললাম যে তার যে ব্যথা বেদনা রয়েছে সেগুলো যেন এই ওয়েস্ট উইন্ড অ্যাজ এ ওয়েভ, অ্যাজ এ লিফ বা অ্যাজ এ ক্লাউড রূপে বয়ে নিয়ে যায়। কেন নিয়ে যাবে? আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। মানে হচ্ছে কবি বলছেন যে কবি জীবনের যে একটা, মানে জীবন মানেই তো কষ্ট, তো কবি এই জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে চায়। মানে কবি এখানে প্রচুর ব্যথা, এই জীবনে সে কবি প্রচুর ব্যথা অনুভব করছেন। এ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বোর্ড। মানে সময়ের যে একটা সময়ের যে একটা সময়ের যে একটা বিশেষ দিক রয়েছে, মানে সময় যতই এগোবে কবি ততই তো মৃত্যুর দিকে যাবে। তো এখানে সেই সময়ের কথাই বলেছেন যে তার মৃত্যু এখন চলেই মানে অরিজিনালি তো তার মৃত্যু চলে আসেনি, মানে কবি এখানে কল্পনা করছেন যেন সময় যতই যাচ্ছে এগোচ্ছে তার মৃত্যুটা যেন তার কাছে ততই কাছে চলে এসেছে, এবং এটা তার কাছে যেন এক প্রকার একটা বোঝা টাইপের হয়ে গেছে। তো শেষ লাইনে কি বলেছে ক্যান্টো 4-এর 1-2, লাইক ইউ টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড। মানে হচ্ছে কবি এখানে এই ওয়েস্ট উইন্ডের মতো টেমলেস মানে নিষ্ক্রিয় এবং সুইফট মানে স্বতঃস্ফূর্ত এবং গর্ব অনুভব করতে যাচ্ছে। তো ওয়েস্ট উইন্ডের 3টে গুণ পাচ্ছি আমরা, টেমলেস, সুইফট অ্যান্ড প্রাউড, যেটা কিনা পিবি শেলি অর্থাৎ কবি হতে চেয়েছে, এই ওয়েস্ট উইন্ডের মতো হতে চেয়েছেন। এবার ক্যান্টো 5-এ কবি হচ্ছে তার তার যে চিন্তা ভাবনা সেগুলো হচ্ছে এই ওয়েস্ট উইন্ডের মাধ্যমে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে চেয়েছেন। তো কি বলেছেন প্রথম লাইনে? মেক মি ইয়োর লায়ার, মেক মি দাই মানে ইয়োর লায়ার, ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ। মানে এখানে কবি নিজেকে একটা বিনা রূপে কল্পনা করতে চেয়েছেন, কারণ ওয়েস্ট উইন্ড যখন বয় তখন গাছের পাতাগুলো সে বয়ে নিয়ে যায়। তো সেই দৃশ্যটা মনে হয় যেন কোনো একটা কবি কল্পনা করছেন যেন সেই দৃশ্যটা যেন কোনো একটা কেউ যেন বীণা বাজাচ্ছে, মানে ওয়েস্ট উইন্ড যেন গাছের মধ্যে গাছটাকে একটা বীণা রূপে কল্পনা করছিলেন। তো সেই গাছের মতোই কবি এখন নিজেকে ওয়েস্ট উইন্ডের কাছে সে তার লায়ার হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছেন, মানে ওয়েস্ট উইন্ড যেন তাকে লায়ার রূপে মনে করে। এবং ইভেন দ্য ফরেস্ট ইজ, মানে ফরেস্টও যেরকম তার কাছে লায়ার ছিল মানে ওয়েস্ট উইন্ডের কাছে, কবিও নিজেকে এখন লায়ার রূপে ওয়েস্ট উইন্ডের কাছে তুলে ধরছেন। কেন তুলে ধরছেন? হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন। মানে কারণ তার যে ব্যথা বা বেদনাগুলো ছিল সেগুলো এখন সেই গাছের পাতার মতোই এখন এখন ঝরে পড়ছে এই ওয়েস্ট উইন্ডের জন্য। দ্য টিমিউল্ট অফ ইয়োর মাইটি হারমোনিজ, মানে হচ্ছে এই ওয়েস্ট উইন্ডের যে এক প্রকার বিশৃঙ্খল বা এক প্রকার যে শক্তি রয়েছে, তো তারও তো একটা ছন্দ রয়েছে, তো সেই ছন্দের মধ্যেও যেন তার এই ব্যথাগুলো একটা এক প্রকার একটা আনন্দময় বা একটা বলতে পারো কবির কাছে একটা পরিবর্তনের সঞ্চার করছে। দ্য টুমুল্ট অফ ইয়োর মাইটি হারমোনিজ, মানে তার কাছেও যেন এটা একটা ছন্দের মতো মনে হচ্ছে। উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটামনাল টোন, মানে এই ছন্দটা এখন কি করছে? একটা গভীর একটা শরতের একটা আকার ধারণ করছে। সুইট দো ইন স্যাডনেস বি ইউ স্পিরিট ফিয়ার্স, তুমি যদিও এই কিন্তু মানে সুইট দো ইন স্যাডনেস মানে দুঃখের সময়টাও যেন তার কাছে এখন সুইট বা মিষ্টি মনে হচ্ছে। বি ইউ স্পিরিট ফিয়ার্স, মানে কবি এই উন্মাদ যে শক্তি বা বলতে পারো ওয়েস্ট উইন্ডকে কবি আবার ডাকছে, মানে তোমার সাথে আমি হতে চাই, মানে কবি এই ওয়েস্ট উইন্ডের সাথে বয়ে যেতে চান।
মাই স্পিরিট বি ইউ মি ইম্পেচুয়াস ওয়ান। তো কবি নিজের স্পিরিটটাকেও এই ওয়েস্ট উইন্ড বা মানে ইম্পেচুয়াস ওয়ান বি ইউ মি মানে ওয়েস্ট উইন্ডকে নিজের মধ্যে বা নিজেকে ওয়েস্ট উইন্ডের সাথে এক প্রকার উৎসর্গ করে দিতে চাচ্ছেন, বা বলতে পারো যে মানে ওয়েস্ট উইন্ড আর কবি মানে এক হয়ে যেতে এখানে চেয়েছেন। মানে কবি নিজেকে ওয়েস্ট উইন্ডের সাথে এক করতে চাচ্ছেন। মানে মাই স্পিরিট বি ইউ মি অ্যান্ড ইম্পেচুয়াস ওয়ান। ইম্পেচুয়াস মানে হচ্ছে তোমার উদ্যমী। তো কবি নিজের মধ্যেও এক প্রকার উদ্যম অনুভব করতে পারছেন। ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স। তো কবির যে ডেড থটসগুলো রয়েছে, মানে ডেড থটস বলতে এখানে কবির যে চিন্তা ভাবনা, নতুন যে কবি তো এখানে আমাদেরকে একটা রেভলিউশন আনার জন্য এই কবিতাটা লিখেছিলেন। তো কবির যে রেভলিউশন আনার থটসগুলো রয়েছে, সেই থটসগুলো যেন এই ওয়েস্ট উইন্ডের মাধ্যমে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, ইউনিভার্সে ছড়িয়ে পড়ে। লাইক উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ। তো সেই জরাজীর্ণ বা পাতা যেগুলো ছিল আমরা ক্যান্টো 1-এ পেয়েছিলাম, তো সেই পাতা এবং বীজের মতো সেগুলো যেন এই পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। কিসের জন্য ছড়িয়ে পড়ে? টু কুইকেন এ নিউ বার্থ, নতুন প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, এবং এই কবিতাটির শব্দচারণের মাধ্যমে, মানে এই কবিতাটি পাঠের মাধ্যমে নতুন যে চিন্তা ভাবনা সেগুলোর সম্প্রচার যেন ঘটে। কবি এই আকাঙ্ক্ষা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড আর্থ, মানে হচ্ছে তার যে রেভলিউশনারি চিন্তাভাবনা সেগুলো যেন কোনো একটা নিভে যায়নি, এরকম একটা উনুন থেকে এখনো যেন তার সেই চিন্তাভাবনাগুলো যেন ছড়িয়ে যাচ্ছে। কোথায় ছড়িয়ে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে? অ্যাশেস অ্যান্ড স্পার্কস, মানে শিখার মতো যেন ছড়িয়ে যাচ্ছে। মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, এই মানুষের মধ্যে তার এই কথাগুলো বা তার সেই রেভলিউশনারি থটসগুলো তার স্পার্কস মানে শিখার মতো যেন ছড়িয়ে যাচ্ছে। বি থ্রু মাই লিপস টু আনঅ্যাওয়েকেন আর্থ, মানে আমার এই কবিতার মাধ্যমে এই এই পৃথিবী যে ঘুমিয়ে আছে তার মধ্যে যেন ছড়িয়ে পড়ে। মানে কবি এখানে এই পৃথিবীকে বর্তমান যে মানে সেই সময়কার পৃথিবীকে মনে হচ্ছে যেন কবির কাছে মনে হচ্ছিল যেন ঘুমিয়ে আছে, আনঅ্যাওয়েকেন আর্থ। তো কবির যে থটসগুলো আছে রেভলিউশনারি থটস, সেগুলো যখন ওয়েস্ট উইন্ডের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন তাদের এক বিরাট পরিবর্তন আসবে বলে কবি মনে করছিলেন। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি। তো এখানে প্রফেসি বলতে কবি এখানে যে রেভলিউশন আছে তাকে এখানে বুঝিয়েছেন। দ্য ট্রাম্পেট মানে হচ্ছে কোনো ভেপু বা মানে বাঁশি টাইপের এক প্রকার বাদ্যযন্ত্র। তো ট্রাম্পেট অফ এ প্রফেসি, তো উইন্ড, তো মানে কবির যে রেভলিউশনারি থটস সেগুলো যেন হচ্ছে কোনো এক প্রকার প্রফেসির মতো, এবং সেগুলো যখন বইবে তখন সেগুলো যেন কোনো একটা ট্রাম্পেটের মতো, যখন হয় না যেরকম যুদ্ধ শুরু হওয়ার আগে একটা বাঁশি বাজায় বা শঙ্খ বাজায়, ঠিক সেরকমই তার এই রেভলিউশনারি থটসেরও ট্রাম্পেট যেন বেজে উঠেছে। ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো কবি এখানে বলছেন যে যতই খারাপ সময় আসুক না কেন, মানে উইন্টারকে এখানে কবি খারাপের সাথে তুলে ধরেছেন। তো যতই খারাপ সময় আসুক না কেন, বসন্ত কি আসতে বেশি দেরি হবে? মানে মানে যতই খারাপ সময় আসুক, সুখ আসতে কিন্তু বেশি টাইম লাগবে না। মানে তোমার মনে করো তোমার যতই এখন খারাপ সময় চলতে থাকুক, কিন্তু এক সময় না এক সময় তোমার ভালো সময় অবশ্যই আসবে। তো এই ছিল এই কবিতা। তো এই বেসিক্যালি এই কবিতার মধ্যে কবি হচ্ছে ওয়েস্ট উইন্ডকে এক প্রকার ফোর্স অফ ইন্সপিরেশন বা চেঞ্জ বা রেভলিউশন টাইপের তুলে ধরেছেন, এবং তার যে পাওয়ার রয়েছে তাকে কবি অ্যাডমায়ার করেছেন, এবং তিনি বিশ্বাস করেন যে পরিবর্তন বা রিনিউয়াল সবসময় সম্ভব। সে যতই খারাপ সময় আসুক না কেন, রিনিউয়াল সবসময় পসিবল।
তো এই ছিল ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও তো এইটুকুই। দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।